দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক। আপনারা জানেন গতকাল হারের মধ্য দিয়ে শেষ হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ ওডিআই সিরিজ। শেষ ম্যাচে 70 রানের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। কেমন গেল 3টি ওয়ানডে, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজে কেমন সম্ভাবনা আছে আমাদের, সব কিছু নিয়ে আজ আলোচনা হবে। স্টুডিওতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন কালের কণ্ঠের প্রথিতযশা সাংবাদিক নোমান মোহাম্মদ। কেমন আছেন ভাইয়া? বাংলাদেশ টিম তো খুব একটা ভালো রাখেনি, স্টিল ঠিক আছে। সেটা আমরা আশা করেছিলাম যে গতকাল খুব ভালো একটা ফাইট আমরা দেখতে পাবো, কিন্তু এই হারটা আমাদের সবার কাছে একটা বিরাট শক ছিল। তো শুরু থেকে যদি আমরা আলোচনা শুরু করতে চাই, সেক্ষেত্রে টস জিতে ফিল্ডিং নেওয়া, এখানে অনেক আমরা দেখতে সমালোচনা হচ্ছে কেন আমরা ফিল্ডিং নিলাম উপমহাদেশের কন্ডিশনে, যেখানে স্পিন বান্ধব পিচ, অনেক কিছু শুনেছি। কিন্তু শুরু থেকে আমরা দেখেছি কিন্তু পিচে বাউন্স ছিল। তো সব দিক থেকে আসলে টস জেতার পর এই সিদ্ধান্ত আপনার কাছে কতদূর যৌক্তিক মনে হলো? আচ্ছা, আমি টসের কথাটা বলি, তার আগে একটু আপনি যেটা বলেন যে সবাই শক, সেখান থেকে একটু শুরু করি। সেটা হচ্ছে যে আমি নিজেও পার্সোনালি খুব শকড আর কি। পার্সোনালি আমার মনে হয়েছে যে না, আসলে আমরা যে পর্যায়ে চলে গিয়েছি আমাদের এর চেয়ে আরও অনেক ভালো খেলা উচিত ছিল। স্পেশালি ম্যাচ যেদিন হয়েছে হচ্ছে গিয়ে 1 এপ্রিল, মানে গতকাল, তার আগের দিন 31 মার্চে আমি বসে বসে ভাবছিলাম রাতের বেলা যে এই তারিখটা কিন্তু আমাদের জন্য সিগনিফিক্যান্ট। 1986 সালের 31শে মার্চ কিন্তু বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল শ্রীলঙ্কার মাটিতেই। সো আমার মনে হচ্ছিল যে পরের দিনই 1 এপ্রিল খেলা, সেখানে বোধহয় একটা চক্রপূরণের ব্যাপার আছে। সেই শ্রীলঙ্কার মাটিতে আমরা হয়তো একটা অ্যাওয়ে সিরিজ জিতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে একটা সিগনিফিক্যান্ট আমাদের ভিক্টরি হবে। কিন্তু যেটা দেখা গেল যে বাংলাদেশ ক্রিকেট অনেকে গিয়েছে যে সেই ফার্স্ট ম্যাচে আমার মনে আছে লিপু ভাই আমাদের ফার্স্ট টিমের ক্যাপ্টেন ছিলেন। লিপু ভাই আমাকে বলেছিলেন যে পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান তিনি হচ্ছে গিয়ে টস করতে ক্রিজেও যাননি, মাঠে জাস্ট ঢুকেই বলেছেন আসলে এখানেই টস করে ফেলে, ক্রিজে যাওয়ার কী দরকার আছে। মানে বাংলাদেশ টিম তখন এই অবস্থায় ছিল। সো এই 30-31 বছর বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। আমি আশা করেছিলাম যে শ্রীলঙ্কার মাটিতে হয়তো একটা চক্রপূরণ হবে, যে আমরা এই মাটিতেই একটা অ্যাওয়ে সিরিজ, যেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেটকে সিগনিফিকেন্টলি এগিয়ে দেবে। বাট যেটা হয়েছে আসলে 31শে মার্চটা আসলে কাজে লাগেনি, কাজে লেগেছে 1 এপ্রিল, মানে এপ্রিল ফুল হয়ে গেছে আমরা সবাই। সেটা বললেন সব। টসের কথাটা আপনি যেটা বললেন, আমার কাছে এটা খুব বড় ফ্যাক্টর মনে হয় না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। সেটা হচ্ছে বাংলাদেশ টস জিনিসটা সবসময় এমন, যখনই আপনি টিম হারলে তারপরে হচ্ছে কি মানে জয়ী দল যদি ম্যাচ হেরে যায়, তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার মনে হচ্ছে 96 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে, সেটা তো হচ্ছে কি শ্রীলঙ্কা কিন্তু আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন, শ্রীলঙ্কা কিন্তু আমাদের দেশ না। আমরা কিন্তু ওখানকার এসিসির উইকেটে কিন্তু আমরা খেলি না সেই 2005-এর পর, কোনো ওয়ানডে হয় না 2011-এর পর, মানে 6-7 বছর, একদম আমাদের জন্য অচেনা কন্ডিশন। কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু তাদের কন্ডিশন খুবই চেনা। ইডেন গার্ডেন্স তাদের জন্য খুবই হাতের তালুর মতো চেনা। 96 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে তারা সেই ইডেন গার্ডেন্সে তাদের চাহিদা মতো উইকেট বানিয়েছে, পিচ বানিয়ে তারা টসে জিতে তার আগে হচ্ছে গিয়ে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কার সাথে। ফিল্ডিং নিয়ে শ্রীলঙ্কা করলো 200-250 করেছিল, 251। ইন্ডিয়া তারপর 120 রানে 8 উইকেট পড়ে গেল। মানে তখন ভিশাস টান হচ্ছিল উইকেটে, আপনার জয়সূর্যা, মুরলীধরন, ধর্মসেনা, তাদের বল মানে সাপের মতো এদিক ওদিক যাচ্ছিল, ছবল দিচ্ছিল যে দেখা যাচ্ছে না। এবং ইডেন গার্ডেন্সের দর্শকরা আগুন টাগুন জ্বালিয়ে গ্যালারিতে খেলা কিন্তু পণ্ড হয়ে যায়। সো নিজ দেশের উইকেটে যদি তারা পড়তে না পারে, অ্যাওয়েতে তো আসলে এটা মানে অন্য দেশের জন্য পড়াটা খুব মুশকিল। বাট স্টিল এটা বলার পর আমি বলছি যে গতকালকে ম্যাচে এই হারের পেছনে টসের আসলে কোনো ভূমিকা নেই। বাংলাদেশ টস জেতার পরে যেভাবে বাংলাদেশ বোলিং ফিল্ডিং করেছে, 280 রান করেছে, আমার মানে শ্রীলঙ্কা করেছে, আমার মনে হচ্ছে এই রানটা অবশ্যই চেয়ে বলছে। এবং ম্যাচে এসে কিন্তু মাশরাফি মুর্তজাও কিন্তু একই কথা বলেছেন। নোমান ভাই, আপনার কাছে আরও কথা আছে, তার আগে আমরা ম্যাচের হাইলাইটসগুলো একটু দেখে আসি। দর্শক, গতকাল তৃতীয় ওয়ানডের হাইলাইটগুলো আমরা এখন দেখব। ওয়ানডেতে টস হারের পর সিরিজের প্রথম টস জয়ে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ বাংলাদেশ অধিনায়কের। কলম্বোর সিংহলী স্পোর্টিং ক্লাবের চিরচেনা উইকেটে উড়ন্ত সূচনায় টাইগারদের জবাব দেয় লঙ্কানরা। 2 ওপেনার গুনাথিলাকা ও থারাঙ্গার ব্যাটে গড়ে ওঠে 76 রানের উদ্বোধনী জুটি। লঙ্কান শিবিরে প্রথম আঘাতটি হানেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ছন্দে থাকা গুনাথিলাকাকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান তিনি। স্কোরবোর্ডে আর 11 রান যোগ হতে লঙ্কান শিবিরে আঘাত হানেন তাসকিন। 35 রান করা থারাঙ্গাকে ক্লিন বোল্ড করে দ্বিতীয় উইকেটের পতন ঘটান এই স্পিড স্টার। ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে পরের 2টি উইকেট টাইগাররা দখলে নেয় রান আউটে। প্যাভিলিয়নে ফেরেন চান্দিমাল ও সিরিওয়ার্ধনে। দলীয় 194 রানে মেন্ডিস ও 230 রানে সিকুকে প্রসন্নকে মুস্তাফিজ ফেরালেও ম্যাচ থেকে স্বাগতিকদের ছিটকে পড়তে দেননি অলরাউন্ডার থিসারা পেরেরা। ক্যারিয়ারের 7ম হাফ সেঞ্চুরি তোলার পথে টাইগার বোলারদের দিশেহারা বানিয়ে ছাড়েন পেরেরা। শেষ ওভারে মাশরাফি 2 উইকেট নিলেও স্কোরবোর্ডে 280 রানের লড়াইয়ের পুঁজি ঠিকই জমিয়ে নেয় শ্রীলঙ্কা।
ওয়ানডে সিরিজের ফেভারিট, প্রথম ওয়ানডেতে 90 রানের বিশাল জয়, সবকিছু মুহূর্তেই ম্লান হয়ে যায় 281 রানের টার্গেট তাড়া করতে নেমে। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কুলাসেকারের শিকারে পরিণত হন তামিম। স্কোরবোর্ডে আর 6 রান যোগ হতেই দ্বিতীয় আঘাত কুলাসেকারার। চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে শূন্য ঝুলি নিয়েই প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির। আর পরের ওভারে লাকমালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। টাইগারদের স্কোর লাইনটা তখন 3 উইকেটে 11 রান। ধস ঠেকিয়ে চতুর্থ উইকেটে সৌম্য সাকিবের ৭৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরার স্বপ্নটা যখন টাইগার পালে হাওয়া দিচ্ছিল, তখন আবারও হোঁচট। দিলরুয়ান পেরেরার প্রথম আঘাতে কুপোকাত সৌম্য সরকার। মাঝে পরিস্থিতি সামাল দিতে মুসাদ্দেককে নামিয়েও কাজের কাজ কিছুই হয়নি। 9 করে এই তরুণ অলরাউন্ডার বোল্ড হওয়ার 7 রান পর সবচেয়ে বড় আঘাতটা পায় বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের 34তম হাফ সেঞ্চুরির পর সাকিব দিলরুয়ান পেরেরার দ্বিতীয় শিকারে পরিণত হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। চাপ কাটাতে ব্যর্থ মাহমুদুল্লাহ ছিলেন আসা যাওয়ার মিছিলে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাশরাফি মিরাজের চেষ্টায় হারের ব্যবধানটাই কমেছে কেবল। তাপস জুবায়ের, নিউজ 24, ঢাকা। দর্শক, দেখছিলাম তৃতীয় ওয়ানডের হাইলাইটস। আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। নোমান ভাই, প্রথম 10 ওভার কিন্তু খুবই ক্রুশাল ছিল বাংলাদেশের জন্য। আমরা দেখতে পেয়েছি 10 ওভারে 70 রানে বেশি তুলে ফেলেছে শ্রীলঙ্কা। মাশরাফি যেটা আর কি ম্যাচে বললেন যে আমরা ওই 10 ওভারে আমাদের অনেকখানি পিছিয়ে যাওয়া। তো আপনার কাছে আসলে শুরুটা বাংলাদেশের কেমন লেগেছে? দেখুন, ইন্টারন্যাশনাল মানে ক্লাব ফুটবল সিজন হচ্ছে গিয়ে 9 মাসের। ক্লাব ফুটবলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে কি আপনি প্রথম 3 মাসে আপনি শিরোপা জিততে পারবেন না, কিন্তু সার্টেনলি শিরোপা হারাতে পারবেন। মানে প্রথম 3 মাসে আপনার অবস্থা এত খারাপ হয়ে যেতে পারে যে শিরোপার দৌড়ে আর আপনি নাই। তো বাংলাদেশের গতকালকে হয়েছে এই অবস্থা যে প্রথম 10 ওভার এবং আমাদের বোলিং ইনিংসের প্রথম 5 ওভার, আমাদের ব্যাটিং ইনিংসের প্রথম 5 ওভার, এতে কিন্তু আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। ওরা প্রথম 10 ওভারে তুলেছে 76 রান। সেটা আসলে এক্সপেক্টেড ছিল না। যখন টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে এবং উইকেটে মনে হচ্ছিল যে কিছু হেল্প হয়তো মানে আমাদের পেসাররা পাবেন, এবং মুস্তাফিজকে আপনি দেখবেন যে নতুন বল কিন্তু দেওয়া হয়েছে। মুস্তাফিজ আগের ম্যাচগুলো তো ভালো করেননি, পরে বোলিং করে নতুন বল দেওয়া হয়েছে। তো আমরা আসলে এক্সপেক্ট করেছিলাম, টিমও নিশ্চয়ই এক্সপেক্ট করেছিল যে আরেকটু ভালো করবে। তারপরও 280 রান, কিন্তু সেটা আমার মনে হয়, আমি আবারও বলছি যে সেটা অবশ্যই চেজেবল ছিল। ব্যাটিংয়ে নেমে কিন্তু আবার আমরা প্রথম 4 ওভার 5 ওভারের মধ্যে কিন্তু আমরা 11 রানে 3 উইকেট হারিয়ে ফেললাম। অর্থাৎ এই শুরুতেই কিন্তু ওই ফুটবল টার্মের মতো আমরা ম্যাচটা হয়তো শুরুতেই জিততে পারতাম না, কিন্তু শুরুতে কিন্তু ম্যাচটা আমরা হেরে গিয়েছি। তারপরেও অবশ্যই সুযোগ এসেছিল। সাকিব এবং সৌম্য মিলে এক ধরনের একটা পার্টনারশিপ করেছিল, এবং তারপরেও আমাদের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক লম্বা। আপনি দেখেন যে কালকে মাহমুদুল্লাহ 7 নম্বরে নেমেছে, 8 নম্বরে মিরাজ নেমেছে, 9 নম্বরে মাশরাফি আছেন যিনি প্র্যাকটিস ম্যাচেও কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন। সো 280 রান, এটা কিন্তু হচ্ছে গিয়ে 300 রান না, মানে 320 340 রান না। আমার মনে হয়েছে যে ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতেন, ক্যালকুলেশনটা যদি আরেকটু ঠিক করতেন, তাহলে এই রান আমরা অবশ্যই এরপরও 11 রানে 3 উইকেট হারানোর পরও কিন্তু আমাদের চেজ করার মতো অবস্থায় ছিল। আর টসের সময় আপনি যদি খেয়াল আছে কিনা যে রাসেল আলম টস রিপোর্টে বলছিলেন যেটা হচ্ছে কি 350 হচ্ছে পার স্কোর। তো 350 পার স্কোর সেটা হয়তো একটু মজা করেই বলেছেন। আবার এট দ্য সেম টাইম যেহেতু বাংলাদেশ প্রথম ম্যাচে 324 রান করেছিল, বাংলাদেশের ব্যাটিং সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখেও কিন্তু বলেছেন। এবং আপনি দেখেন যে সেকেন্ড ম্যাচে ওরা 311 রান করলো, কিন্তু বাংলাদেশ যে বৃষ্টিতে খেলা হয়নি, বাংলাদেশের কিন্তু এক ধরনের একটা আফসোস ছিল যে হলেই আমরা জিতে যেতাম, এই ধরনের একটা ব্যাপার ছিল। সে কারণে রাসেল আলম বলছিলেন যে 350 হচ্ছে পার স্কোর, মানে পার স্কোর বলতে হচ্ছে গিয়ে উইনিং স্কোর। শ্রীলঙ্কা 350 করলে, তো 350 থেকে আমরা 70 রান ওদের কম দিয়েছি। তারপরে 11 রানে 3 উইকেট পড়ে গেছে, পড়ে কিন্তু যেতেই পারে। কিন্তু আপনার কিন্তু ক্রিকেটে কিন্তু বা স্পোর্টসে, যে কোনো স্পোর্টস বা লাইফেও নানান সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে হবে। আপনি খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে আসাটাও কিন্তু আপনি জয়ের পথে এগোনোর একটা বড় লক্ষণ। আমার মনে হচ্ছে 11 রানে 3 উইকেট পড়াটা শুরুতে আমাদের জন্য একটা বড় সেটব্যাক ছিল, বাট স্টিল সেখান থেকেও আমরা ম্যাচটি জিততে পারতাম ওই পার্টনারশিপটা হওয়ার পরেও যদি আমরা আরেকটু ক্যালকুলেট করে খেলতাম। রুমন ভাই, সেক্ষেত্রে আমাদের বোলিংটা কিন্তু শুরু থেকে কিন্তু নড়বড় ছিল। আমরা মুস্তাফিজকে আমরা অনেক আশা করছি। তিনি আমরা দেখেছি তার লাইন অনেক সময় বেঠিক ছিল, তিনি লেগ স্টাম্পে অনেক বাইরে বল করছেন। সব দিক থেকে কিন্তু বলা যেতে পারে যে মুস্তাফিজকে আমরা আগের মতো দেখতে পাইনি। তো এটা কি উইকেটের জন্য পাইনি, নাকি তার উপর সে একটা ইনজুরি থেকে ফিরে এসেছে, বা অতিরিক্ত চাপ এইগুলো তার মধ্যে কাজ করেছে? উইকেটের কথা আমি আসলে খুব একটা সেভাবে বলবো না, কারণ মুস্তাফিজ তার দিনে তিনি যখন নিজের সেরাতে থাকবেন তখন তিনি যে কোনো উইকেটেই তিনি কার্যকর হতে পারেন। বরং এখানে হচ্ছে কি ইনজুরি থেকে অনেকদিন পরে উনি ফিরেছেন, এটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে সাইকোলজিক্যালি তাকে হয়তো কাজ করতে পারে। সো তার ফেরাটাও কিন্তু কম দিন হয়নি। তিনি কিন্তু নিউজিল্যান্ডে খেলেছেন, শ্রীলঙ্কাতেও কিন্তু রেগুলারলি খেলছেন, টেস্ট সিরিজ খেলছেন, ওয়ানডেগুলো খেলছেন। আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আসলে ঠিক এখনো পুরো ফর্মের মুস্তাফিজকে পাইনি। এবং আপনি খেয়াল করে দেখেন যে এই ওয়ানডে সিরিজটাতে প্রথম ম্যাচটাতে আমরা 324 করে ফার্স্ট ইনিংসেই এক ধরনের ম্যাচ জিতে গিয়েছি, এবং পরের দুটো ম্যাচ দেখেন ওরা 311 করলো এবং 280 রান করলো। আমাদের টিমের কিন্তু মূল দুজন স্ট্রাইক বোলার হচ্ছে মুস্তাফিজ এবং সাকিব, আমরা তাদের কাছ থেকে কিন্তু পারফরমেন্সটা পাইনি।
মুস্তাফিজ দেখেন প্রথম ম্যাচে কত 8 ওভারে 1 বলে 59 রান দিয়ে 3 উইকেট, 56 না 59 রান দিয়ে 3 উইকেট পেলেন। পরের ম্যাচেও কিন্তু উনি কিন্তু 8 ওভারে 60 রান দিয়ে 1 উইকেট পেলেন। কালকে 10 ওভারে 55 রান দিয়ে তিনি 2 উইকেট পেলেন। ফার্স্ট পেলে কিন্তু মুস্তাফিজ কিন্তু আমরা কখনো দেখিনি যে 1 ওভারে তার 20 রান নিয়ে নিচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা লাস্ট দুটো ওয়ানডেতে কিন্তু দেখলাম। সাকিব দেখেন, সাকিব ফার্স্ট ম্যাচটাতে কিন্তু ভালো বোলিং করেছে, 8 ওভারে 33 রান দিয়ে প্রবলি 1 উইকেট পেলেন। সেকেন্ড ম্যাচে কিন্তু তিনি হচ্ছে গিয়ে 59 রানে কোনো উইকেট পাননি 10 ওভার, কাল 41 রানে কোনো উইকেট পাননি। অতএব লাস্ট দুটো ম্যাচে দেখেন সাকিব 2 ম্যাচ মিলিয়ে সাকিব 18 ওভার বোলিং করেছেন, 100 রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট পাননি। সো টিমের মূল দুজন স্ট্রাইক বোলার যখন আপনার এরকম অবস্থায় থাকে তখন আসলে মানে টাফ হয়ে যায় টিমের জন্য। সেটা ক্যাপ্টেনের কথা বলেন, সাকিব কালকে বোলিং পর্যন্ত শেষ করতে পারেনি, মাশরাফি তার দিয়ে পুরো কোটা করাচ্ছেন না। সো এটা একটা বড় কারণ ছিল। কিন্তু আমার মনে হয় যে অপোনেন্টের কাছ থেকে প্রত্যেকের শেখার রয়েছে, প্রতিনিয়তই সবাই কিন্তু শেখেন। আপনি দেখেন শ্রীলঙ্কার দিলওয়ান পেরেরা ফার্স্ট ওভারে উনি 20 রান দিলেন, 20টা রান কিন্তু উনি ফার্স্ট ওভারে দিয়েছেন, কিন্তু পরের 9 ওভার মিলিয়ে উনি মাত্র 27 রান দিয়েছেন এবং পেয়েছেন 2 উইকেট। কোন 2 উইকেট? সৌম্য এবং সাকিব। মানে বাংলাদেশে কালকে যারা সবচেয়ে মানে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতো এই 2টা উইকেট পেয়েছেন। সো এই যে 20 রান দেওয়ার পরও কিন্তু তিনি ম্যাচের মধ্যেই স্ট্রংলি কামব্যাক করলেন। কিন্তু আমাদের আনফরচুনেটলি আমরা লাস্ট 2টা ম্যাচে আমরা মুস্তাফিজের কথা আপনি বলছেন, মুস্তাফিজ তো বটেই, সাকিবও, এই দুজনের হচ্ছে গিয়ে রংহীন থাকাটা আসলে বাংলাদেশকে অনেক বেশি বিবর্ণ করে দিয়েছে। তবে নোমান ভাই বাউন্সি পিচের কথা আমরা শুনেছি, ওখানে বাউন্স হচ্ছে, আমরা শুরুতেই দেখতে পেয়েছি তাসকিন বাউন্স পাচ্ছেন, সেখানে মুস্তাফিজ বাউন্স পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি এই বাউন্স উইকেটের সাথে আমাদের পেসাররা বা আমাদের বলাররা কি নিজেদেরকে মানিয়ে নিতে পারেন, বা এই ধরনের কি কোনো প্ল্যান তাদের মধ্যে ছিল না আগে যে পিচ এরকম হতে পারে বা আমাদের এই প্ল্যান আগানো উচিত, এরকম কোনো কিছু অভাব ছিল? না, আমি বলবো কিন্তু আমি সাকিব আর মুস্তাফিজের কথা বললাম, তারপরে আমি কিন্তু বোলিং ইউনিটের পারফরমেন্স, ওভারঅল বোলিং ইউনিটের পারফরমেন্স কিন্তু আমি হ্যাপি। 280-র মধ্যে তাদেরকে আটকে রাখতে পেরেছে। তো সেখানে উইকেট যেমনই থাকুক বাউন্স ব্যবহার করতে পেরেছে পারেনি। আমি সাকিব মুস্তাফিজের কথা বললাম যে তারা যদি তাদের ফর্মে থাকতো সেরাটা দিতে পারতো, আমরা আরও কমে ওদেরকে হয়তো আটকাতে পারতাম, সে কথা বলছি। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে রাসেল হ্যান্ডলের 350 এটা বাড়াবাড়ি, বাট স্টিল আমার কাছে কিন্তু 300 পার স্কোর মনে হয়েছে এবং 300 পর্যন্ত 310-20 পর্যন্ত বাংলাদেশ চেস করতে পারবে, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আমার ছিল। আপনি দেখেন যে আমরা কিন্তু বেশ কয়েকটা ওই যে প্রথম 10 ওভারে 76 রান হয়ে যাওয়ার পর কিন্তু আমরা খুব স্ট্রংলি কামব্যাক করেছি এবং মাঝখানে 35 থেকে 45 ওভার ওই সময়টা কিন্তু বাংলাদেশ খুবই টাইট বোলিং করেছে। হ্যাঁ, তো এই সবগুলো কিন্তু আমাদের পজিটিভ সাইন আছে। আমরা কিন্তু সেটা লাস্ট ম্যাচেও কিন্তু আমরা করেছি, লাস্ট মানে সেকেন্ড ওডিআইতে ওরা একসময় 35 ওভারে 203 ছিল 2 উইকেটে, ওখান থেকে কিন্তু 350 হয়ে যাওয়াটা খুবই পসিবল ছিল। কিন্তু বাংলাদেশ কিন্তু শেষ 15 ওভারে মাত্র 108 রান দিয়েছিল, শেষ 10 ওভারে কত 70-76 রান মতো দিয়েছিল। সো ওইখান থেকে কিন্তু বাংলাদেশ খুব স্ট্রংলি কামব্যাক করেছে। এবং গতকালও যদি বোলিং ইউনিটের কথা আপনি বলেন, আমি আসলে বোলিং ইউনিটকে কাঠগড়ে দাঁড় করতে রাজি নেই। গতকালকে বাংলাদেশ যে ম্যাচটি হেরেছে বা সিরিজটি যে জিততে পারেনি, এর দায়টা আসলে ব্যাটসম্যানদের নিতে হবে, তাদের আসলে হাত তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আপনি যেটা বলছিলেন যে মাঝখানে বাংলাদেশ খুব ভালো টাইট বোলিং করেছে এবং শেষের দিকে আমরা দেখতে পেয়েছি যে পেরেরা কিন্তু একাই আর কি আসলে রানের খাতাটা অনেক উপরে নিয়ে গিয়েছেন, তিনি 52 রান 40 বলে বলা যেতে পারে। সো এটা অনেক বড় একটা স্কোর আসলে শেষের দিকে ব্যাটসম্যান যদি এরকম বড় স্কোর করেন। তো এই ক্ষেত্রে আসলে আমরা শেষটা আসলে কি আমাদের যেরকম করার কথা ছিল সেরকমটা করতে পেরেছিলাম বোলিং ডিপার্টমেন্ট দিয়ে? আমরা হয়তো ওইভাবে করতে পারিনি, মানে ওভারঅল হয়তো পেরেছি, কিন্তু পেরেরাকে আমরা কন্টেইন করতে পারিনি এবং সেটাই কিন্তু ম্যাচের পার্থক্যটা করে দিয়েছে। সো কাল যখন পেরেরা যখন নামেন, আমার মনের মধ্যে কিন্তু একটা আশঙ্কা ছিল, শুধু কালকের না, প্রতিদিন ম্যাচেই যখন নামেন তখনই কিন্তু একটা আশঙ্কা থাকে। আমার মনে হয় যে 2014-এ যে আমরা দ্বিপাক্ষীয় সিরিজটা খেলেছিলাম দেশের মাটিতে, সেখানে যে ফার্স্ট ম্যাচে যে পেরেরা অসাধারণ সেই ইনিংসটা 67 রানে 8 উইকেট আমরা ফেলে দিয়েছিলাম ওদের, সেখান থেকে পেরেরা অপরাজিত 80 রানের একটা ইনিংস খেলেন, তারা শ্রীলঙ্কা তাতে 180 রান করলো এবং পরে 13 রানে ম্যাচটি জিতে নিল। সো পেরেরার কিন্তু সেই সামর্থ্যটা সময়ই রয়েছে। গতকাল পেরেরাকে হয়তো আমরা আরেকটু যদি আমরা চেষ্টা করতে পারতাম, এখন পেরেরাও কিন্তু চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি, আমরা পারিনি, পেরেরা কালকে পেরেছেন, নেক্সট দিন হয়তো আমাদের বোলাররা পারবেন। কিন্তু বাট স্টিল আমি আবারও ওই কথা বলি যে আমি ঠিক বোলিং ইউনিটকে আমি আসলে কাঠগড়ে দাঁড় করতে রাজি না, কালকের ব্যর্থতার পুরো দায় আসলে ব্যাটসম্যানদের। নোমান ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার কাছ থেকে প্রশ্নটি নিব। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন নোমান মোহাম্মদের কাছে। বাংলাদেশের আসলে ওপেনিং এ তামিম এমন একটা জায়গা তৈরি করেছে আইকন হিসেবে, সেখান থেকে তামিম যখন ফল করে তখন কিন্তু ব্যাটিং অর্ডারটা বাংলাদেশের ওইটাকে আর ওইভাবে মানে ব্যাকআপ দিতে পারে না, এক। আর 2 নম্বর হচ্ছে মুশফিক 2টা ইনিংস তার হয়তো ব্যাট পেতে গেছে, সেখান থেকে বাংলাদেশকে আসলে উদ্ধার করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 2। আর 3 নম্বর হচ্ছে সাব্বির এখন মাহমুদুল্লাহর জায়গাটাতে খেলছেন। তো সাব্বির যখনই কোনোদিন দ্রুত উইকেট দিয়ে আসছেন তখন কিন্তু ওই জায়গাটাও আমরা ফিল আপ করতে পারছি না। তো এই চেঞ্জ করাতে পরিবর্তন আনার কি কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে।
নোমান ভাই, আপনি যেটা প্রথমে বলছিলেন যে আমরা আসলে তামিম বা আমাদের ব্যাটিং অর্ডারের উপর দায়টা বর্তায়। আসলে আমরা দেখেছি যখনই বাংলাদেশ কোনো বড় রান করতে যায় বা বড় রান চেস করতে যায় বা জয়ের পথে থাকে, তখন আসলে আমাদের যে ব্যাটসম্যান থাকে যারা আসলে সিনিয়র, তাদের আসলে দায়টা নিতে হয় বা দায়িত্বটা নিতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথম ম্যাচ যখন জিতি 90 রানে, তখন কিন্তু তামিম 127 করেছেন, সেঞ্চুরি তার। তো আসলে এই ম্যাচে আসলে শুরুতেই ফিরে যাওয়া তার এবং আমাদের টপ অর্ডারে আসলে ব্যর্থতা। তো এখানে আসলে দর্শক যেটা বলছিলেন যে চেঞ্জ আনার কোনো পরিকল্পনা বা অর্ডারে কোনো ধরনের ওলটপালট করার কি কোনো সুযোগ আছে কিনা বা আপনি কোনো কারণ দেখছেন কিনা? না, আমার কাছে সেটা মনে হয় না, বরং ওই চেঞ্জগুলো না এনে এদেরকে কিভাবে ফর্মে ফেরানো যায়, এদেরকে কাছ থেকে কিভাবে আরও রান পাওয়া যায় সেই চেষ্টাটা করা উচিত। যথার্থই বলেছেন আপনি, সেটা হচ্ছে কি যে যখনই আপনি বড় রান করবেন অথবা বড় রান চেস করবেন, স্পেশালি যখন বড় রান আপনার চেস করতে যাবে, আপনার টপ অর্ডার থেকে আপনার বিগ ইনিংস লাগবে। বাংলাদেশ হচ্ছে গিয়ে 300+ চেস করে সম্ভবত 3টা ম্যাচ জিতেছে। একটা হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের সাথে 2009-এ, যেটা হচ্ছে গিয়ে তামিমের 154 রানের ইনিংসের কারণে বাংলাদেশ জিতলো। আরেকটা হচ্ছে গিয়ে যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা খেলেছি ওয়ার্ল্ড কাপে, 318 চেস করে জিতেছি, সেখানেও তামিমের 95। আরেকটা হচ্ছে কি নিউজিল্যান্ডের সাথে 2012-13-এ আমরা ফতুল্লায় জিতেছি, সেইটা ইনজুরির কারণে তামিম খেলেনি। বাট ওপেনার আরেক তামিমের জায়গায় যে ওপেনার খেলেছেন শামসুর রহমান শুভ, তিনি কিন্তু 95-96 করেছিলেন। তো আপনি দেখেন যে সবগুলো ম্যাচেই কিন্তু আপনার ওপেনার, এবং দুই ম্যাচে তামিম খেলেছেন। তামিমের একটা হচ্ছে গিয়ে মানে 154 রান, একটা হচ্ছে গিয়ে আপনার প্রায় সেঞ্চুরি মানে 95 রান, দুটো কিন্তু বিগ ইনিংস ছিল, এবং বাকি তাকে সেন্টার করে বাকিরা ইয়ে করতে পারে। আমার কালকে তামিমের ক্ষেত্রে যেটা আমার আপত্তির জায়গা, সেটা হচ্ছে তামিম ওভারঅল ব্যাটসম্যানদের ক্ষেত্রেই, সেটা হচ্ছে আমরা কিন্তু 350 চেস করতে নামিনি। 280 রান মানে হচ্ছে কি আপনার ওভার প্রতি 6 রান করেও না, আপনার কিন্তু 5.5 রান করে, একটু বেশি করে। এটা এখন এই মডার্ন ক্রিকেট যে জায়গায় চলে গেছে, এটা কোনো রান না। বাংলাদেশ যদি টার্গেট নিয়ে খেলতো, বাংলাদেশ কিন্তু 40 ওভারে জেতার কোনো দায়বদ্ধতা ছিল না, বাংলাদেশের কিন্তু রান রেটের কোনো বিষয় ছিল না। বাংলাদেশ যদি ওই টার্গেট নিয়ে খেলতো, আমরা 50 ওভার খেলবো, বাংলাদেশ টিমের যত স্ট্রোক মেকার রয়েছে 50 ওভার খেললে বাংলাদেশ যদি 50 বার খেলে, বাংলাদেশ 50 বারই জিতবে। কিন্তু বাংলাদেশ মনে হয়েছে যে বাংলাদেশ 40 ওভারে ম্যাচ শেষ করে দিতে চায়, শুরুতেই আমরা অপোনেন্টের উপরে চড়ে বসতে চাই। অপোনেন্টের উপর আপনি চড়ে বসতে চান, সেটা যখন ক্লিক কার্যকর হবে না, তখন কিন্তু আপনার প্ল্যান বিতে যেতে হবে। আপনি তামিম দেখেন, তামিম কিন্তু ফার্স্ট ওভারেই কিন্তু একটা লাইফ কিন্তু পেয়েছেন, উইকেট কিপারের স্লিপের মাঝখান দিয়ে তার একটা বল চলে গেল। সো তখন কিন্তু তার আরও সতর্ক হওয়ার দরকার ছিল, তার কিন্তু বোঝা উচিত ছিল যে না, আমি থাকলে টিমটার কি হবে না হবে। সো ওই জায়গাটাতে আসলে একটা বড় পার্থক্য হয়ে গেছে। ভাই, আরেকটি ফোন এসেছে আমাদের কাছে, আমরা দর্শকের কোশ্চেন নিয়ে জানতে চাচ্ছি। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি বলবেন। আমি ওয়াহিদ বলছি মেহেরপুর থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে টসে জিতে ফিল্ডিং নেওয়াটা কতটা যৌক্তিকতা ছিল, আর সেই সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে যে যখন টপ অর্ডাররা মানে দুই একটা উইকেট খুব দ্রুত পড়ে গেল, দেন পরের ব্যাটসম্যান গুলো ইনিংসগুলোকে লম্বা করতে পারছিল না, কেন কেন বাংলাদেশ প্রতিনিয়ত এইভাবে মানে কলাপস হয়ে যায়? ধন্যবাদ ওয়াহিদ আপনাকে। নুন ভাই, এটা আমরা আসলে শুরুতে আলোচনা করেছি, আসলে আমাদের যে টসের আসলে এখন কোনো গুরুত্ব রাখে না, কারণ আমাদের কিন্তু শুরুতেই কিন্তু থারাঙ্গাও বলছিলেন যে আমিও যদি টস জিততাম তাহলে কিন্তু আমিও আসলে বোলিং নিতাম, পিচের কন্ডিশন এরকমই ছিল। তো সেক্ষেত্রে আসলে যেটা হচ্ছে, আমাদের টপ অর্ডার যখন ব্যর্থ হয়, তখন আমাদের পরের ব্যাটসম্যানরা কেন দায় নিতে পারেন বা কেন সেই জায়গায় ভালো খেলতে পারছেন না। তো আমরা দেখেছি মুশফিক কালকে যেভাবে আউট হলেন প্রথম বলে, সাব্বিরও আউট হয়ে গেলেন 0 রানে। তো সেক্ষেত্রে আসলে সাকিব একাই আসলে কিন্তু প্রথম ওয়ানডে থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে এখন যে আমরা টপ অর্ডারে আছি বা আমাদের যে একটা দায় আছে, আমাদের ভালো রান করতে হবে, এই ধরনের মানসিকতা কেন গড়ে উঠছে না বা আমাদের উপর কি চাপটা আসলে কাজ করছে? মানসিকতা আছে, স্কিলের জায়গাটাও আছে। আমার যেটা প্রবলেম আমাদের যেটা, সেটা হচ্ছে কি আমাদের এক্সিকিউশনটা নেই, আমাদের জায়গা মতো যে হয়তো আমরা এক্সিকিউটটা করতে পারিনি। এখন টপ অর্ডার ব্যর্থ হয়েছে, টপ অর্ডার কিন্তু প্রতিদিন সফল হবে না। যেমন ব্রাজিলের নতুন কোচ হয়েছেন তিতে, মাস 6-7-8 মাস আগে, গত জুনের পরে উনি দায়িত্ব নিয়েছেন। তো ব্রাজিল তারপর 7টা ম্যাচ 8টা ম্যাচ টানা জিতলো। তখন একটা কথা হলো যে ব্রাজিল তো সব ম্যাচে আগে গোল করে জিতছে, তো ব্রাজিল কোনো এক ম্যাচে যদি আগে গোল খেয়ে যায়, তখন ব্রাজিল কিভাবে রিয়্যাক্ট করে, এটা কিন্তু বিগ টিম হয়ে ওঠার ক্ষেত্রে একটা ফ্যাক্টর। সো উরুগুয়ের সাথে ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে লাস্ট উইকে ফার্স্টে 1 গোল খেলো, তারপর ব্রাজিল 4 গোল দিল, বোঝা গেল যে না, তারা বড় দল হয়ে উঠতে গেছে। তো বাংলাদেশ টপ অর্ডারই সবসময় রান করে দেবে, সবসময় তারা জয়ের পথে নিয়ে যাবে, তা কিন্তু না। টপ অর্ডার একদিন কলাপস করলে তখন মিডল অর্ডার, লোয়ার অর্ডার কি করবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ওয়েস্ট ইন্ডিজের সেই কিংবদন্তি লয়েড, রিচার্ডস, হেইন্স, গ্রিনিশ, সেই দলের উইকেট কিপার ছিলেন জেফ ডিজন। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি কিংবা মার্শাল আমরা সবসময় অপেক্ষায় থাকতাম যে কখন ওরা কোনো একদিন ব্যাটসম্যানটা ফেল করবে, আমাদের উপর দায়িত্ব আসবে, আমরা টিমকে জেতানো মানে ব্যাটিং দিয়ে আমরা সেই সুযোগটা পাবো কিনা। এবং যতবার কিন্তু এই সুযোগ বেশিরভাগ ক্ষেত্রে তারা এটা কাজে লাগিয়েছে। সো টপ অর্ডার যখন কলাপস করে, তখন কিন্তু মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, তাদের কিন্তু আবার এটা দায়িত্ব, অ্যাট দ্য সেম টাইম কিন্তু একটা সুযোগও নিজেদের প্রুফ করার, নিজেদের জয়ের নায়ক হয়ে যাওয়ার, একদম জিতিয়ে দেশকে বের করে আনার। সো এই জায়গাটাতে তারা ব্যর্থ হয়েছে। আমার মনে হচ্ছে যে প্রবলেমটা স্কিলেও না,
প্রবলেমটা কিন্তু মানসিকতাও না, প্রবলেমটা হচ্ছে কি এক্সিকিউশনে। আর আপনার এই দর্শক না আগের দর্শক যে প্রশ্নটা করেছেন ওখানের সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি যে তামিমের জায়গাতে তো আসলে বিকল্পের কোনো প্রশ্নই ওঠে না, এই জায়গাটাতে নেই। সৌম্যর মতো এখন ফর্মে ফিরেছেন। সাব্বিরের কথা উনি বলছিলেন আমরা নাম্বার 3 নিয়ে ব্যাটিং অর্ডারের স্পেশালি ওয়ানডে ক্রিকেটে বেশ কিছুদিন ধরে ভুগছি। টি-20তে সাব্বির আমাদের ফিক্সড, টেস্টেও মুমিনুল ফিক্স ছিলেন, যদিও লাস্ট ম্যাচে খেলেননি। তো তারপর আমরা ধরতে পারি যে ওই জায়গাটা তার। ওয়ান ডেতে কিন্তু আবার বিভিন্ন জনকে দিয়ে আমরা কিন্তু ট্রাই করাচ্ছি এই জায়গাটা। কখনো ইমরুল কায়েস খেলছেন, কখনো মাহমুদুল্লাহকেও এক ম্যাচ খেলানো হয়েছে, নানান জনকে দিয়ে ট্রাই করানো হয়। আমি কিন্তু সবসময় আমার পার্সোনাল মতামত হচ্ছে কি যে ওয়ান ডে 3 নম্বরে মুশফিকের ব্যাট করা উচিত, কারণ আমাদের টিমের ওয়ান ডে ক্রিকেটের বেস্ট না হলেও ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান তিনি। সো বেস্ট ব্যাটসম্যানদের আপনার লিমিটেড ভার্সন ক্রিকেটে যত বেশি সম্ভব ওভার দিতে হবে। এখন টেস্টে তার আছে যে উইকেট কিপিং করেন, টায়ার্ড থাকেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ওয়ান ডেতে কিন্তু এই এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ গিল ক্রিস থেকে শুরু করে অনেক বড় বড় ব্যাটসম্যান, বড় বড় উইকেট কিপার, তারা কিন্তু একদম ওপেনার হিসেবে 50 ওভার ব্যাটিং করে জাস্ট এরপর 40 মিনিট পরে ওপেন করতে নেমেছেন। তো আমার মনে হয় যে মানে মুশফিকের আসলে ওয়ানডে যদি 3 নাম্বার জায়গাটা এখনও কিন্তু ফিক্সড না, অন অ্যান্ড অফ ভালো খেলছেন, সাব্বির এক ম্যাচে ভালো খেলছেন, 3 ম্যাচ খারাপ খেলছেন, এরকম জায়গায় যাচ্ছে। মুশফিক যদি এই জায়গাটা নেয় আমার মনে হয় যে এটা আসলে টিমের জন্য এবং সবার জন্য। নোমান ভাই, মাহমুদুল্লাহর কথাটা আসলে আমি আসতে যাচ্ছি। মাহমুদুল্লাহকে নিয়ে কিন্তু এই ওডিআই সিরিজ আগে বেশ জলঘোলা হলো যে তাকে আসলে দল থেকে বাদ দেওয়া হয়েছে, পরে আবার আমাদের সভাপতির সিদ্ধান্তে তাকে আবার দলে নেওয়া হলো। তিনি বলছেন, দাবি করছেন যে আমি ওনাকে প্রথমে বাদ দিয়েছিলাম, পরে আমার সিদ্ধান্তে আসলে দলে সুযোগ পাচ্ছেন। তো অনেক ধরনের জলঘোলা হয়েছে। আমরা মাহমুদুলকে নিয়ে আরও প্রশ্ন করবো, কিন্তু এর মাঝে আবার একজন দর্শক ফোন দিয়েছেন, তার কোশ্চেনটি আমাদের জানতে হবে। দর্শক, আপনার নামটি উল্লেখ করে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি রোকন বলছিলাম দিনাজপুর থেকে। আমার প্রশ্ন যেটা হলো, যেই প্রত্যাশাটা যে অনুযায়ী ছিল সেটা কি পূরণ হলো কি হলো না, বা যদি না হয়ে থাকে কেন হলো না? ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম শুরুতে আসলে যে প্রত্যাশা কেন পূরণ হচ্ছে না আমাদের, কারণ যেটা আপনি বলেছিলেন নোমান ভাই, যে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্বটা আসলে নিতে হবে। আমাদের বলাররা আসলে তাদের সামর্থ্য যে বল করেছেন, কিন্তু ব্যাটসম্যানের দায়িত্ব নিতে পারেনি দেখে আসলে ম্যাচটা আমরা হেরেছি। তো মাহমুদুল্লাহ যে কথা আমরা আসছিলাম, যে মাহমুদুল্লাহ নিয়ে এত জল হওয়ার পর তিনি সুযোগ পেয়েছেন দলে, প্রথম ম্যাচে 23, পরের ম্যাচে 3, শেষটাতে 7 করলেন। তো আসলে কি তিনি তার নামের প্রতি সুবিচার করতে পেরেছেন এই 2 ওডিআইতে? আগের ম্যাচটাতে তিনি খারাপ করেননি, কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে, কালকে মাহমুদুল্লাহকে 7 নম্বরে কেন নামানো হচ্ছে, মানে সৈকতেরও আগে কেন? সৈকত না হয় মোসাদ্দেক হোসেন আগের ম্যাচে ফর্মে আছেন, ভালো করছেন, সব ঠিক আছে, কিন্তু গতকাল ম্যাচ সিচুয়েশনটা যদি আপনি খেয়াল করেন, আমাদের যখন 5ম উইকেট পড়ে যায় বা 4র্থ উইকেট পড়ে যায়, তখন কিন্তু মাহমুদুল্লাহর মতো একজন ব্যাটসম্যান যদি উইকেটে থাকেন, তিনি কিন্তু সময় নিয়ে ওই সময়টা কিন্তু এফোর্ড করতে পারতো কালকে টিম, যে সময় নিয়ে আরও কিছু। কিন্তু আমার মনে হচ্ছে ওই যে শুরুর যে গেম প্ল্যান, যে মেরে অপোনেন্টকে আমরা আউটপ্লেট করে দেবো, আমরা 40 ওভারে ম্যাচ জিতে যাবো, 45 ওভারে ম্যাচ জিতে যাবো, এটার একটা ছোট্ট ইয়ে কিন্তু আপনি এখানেও দেখবেন। মাহমুদুল্লাহ নাম্বার 7 ব্যাটসম্যান কখনোই না, এবং মাহমুদুল্লাহ তার ক্যারিয়ারের প্রথম অংশে, বড় একটা অংশে নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8-এও তিনি খেলেছেন অনেকটা সময়। এরপর ওয়ার্ল্ড কাপে যেহেতু কিন্তু উনি নাম্বার 4-এও উঠে, তার আগের সিরিজটাতেই কোচ তাকে উঠেছেন, ওয়ার্ল্ড কাপে যে পরপর 2টো সেঞ্চুরি করলেন। হ্যাঁ, উনি পরপর 2টো সেঞ্চুরি নাম্বার 4-এ করার পর তার যে পারফরমেন্সটা হওয়া উচিত, সেটা যে ধরে রাখার প্রয়োজনীয়তা যে জায়গাটাতে ছিল, সেটা মাহমুদুল্লাহ পারেননি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা আসলে স্বীকার করতে হবে, এটা মাহমুদুল্লাহকেও আয়নার সামনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি মানে সভাপতির প্রেশার হোক বা মিডিয়ার প্রেশার হোক, যেভাবেই হোক আপনি তাকে টিমে নিচ্ছেন, অথবা আপনি তাকে 11-এ নিচ্ছেন, 11-এ নিয়ে তাকে আপনি 7 নম্বরে খেলাতে পারেন না, এটা মাহমুদুল্লাহর জায়গা না। এখন কোনো দিন হয় হচ্ছে কি আপনার ম্যাচ সিচুয়েশনটাই এমন যে আপনি পারছেন না, নামাতে পারছেন। আমাদের আইসিসি ট্রফিতে এমন হয়েছে যে আতার আলী খান ওপেনার, কিন্তু নাম্বার 10, 11-এ তিনি যে বসে আছেন, কারণ ম্যাচ এত প্রতি মুহূর্তে এমনভাবে চেঞ্জ হচ্ছে যে ঠিক এখনই আতারকে নামাবো, তখনই মনে হয় যেন আমাদের কিছু রান দরকার, আমাদের এখন স্ট্রাইক রেটটা আরেকটু বাড়াতে হবে। আতার আলীকে কিন্তু আর নামানোই জানে, 97 ওয়ার্ল্ড কাপ আইসিসি ট্রফি ফাইনাল কথা বলছে। কিন্তু মাহমুদুল্লাহ সিচুয়েশন কালকে বা বাংলাদেশের সিচুয়েশন মোটেই এমন ছিল না, তাকে অবশ্যই 6 নম্বরে নামানো উচিত ছিল। হ্যাঁ, তারপরেও মাহমুদুল্লাহর দায় রয়েছে। এগুলো বলা মানে এই না যে মাহমুদুল্লাহকে আমি দায় মুক্তি দিয়েছি, কারণ মাহমুদুল্লাহর পরে নেমেও কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু 50 করে বেরিয়ে এসছেন। সো মাহমুদুল্লাহও যদি কাল ওভাবেই যদি এক প্রান্ত আগলে রেখে আস্তে আস্তে খেলে 50 করে বা ওরকম একটা বড় স্কোর করতে পারতেন, তাহলে কিন্তু এটা মাহমুদুল্লাহর কনফিডেন্সের জন্য ভালো হতো, অ্যাট দ্য সেম টাইম সেটা কিন্তু বাংলাদেশ টিমের জন্যও ভালো হতো। ভাই, মাহমুদুল্লাহ বিষয়ে এটি আমরা একটু কথা বলবো পরে, তার বোলিং নিয়েও আমার অনেক প্রশ্ন আছে আপনার কাছে। তার আগে দর্শকের আরেকটি ফোন ধরতে হবে আমাদের। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি মিরপুর থেকে। আমার প্রশ্ন হলো, মাহমুদুর রিয়াদকে সাব্বিরের জায়গায় কেন খেলানো হচ্ছে না? জি দুঃখিত, আপনার প্রশ্নটি আবার করবেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, সাব্বিরের জায়গায়
মাহমুদুল রিয়াদকে কেন খেলানো হচ্ছে না, আর তাকে বোলিং কেন দেওয়া হয় না? শুধু মাশরাফি মর্তুজা এটা ট্যালেন্ট রাখে না মাথায় যে মাহমুদুল রিয়াদও ভালো বোলিং করছে এক সময়, এবং ওনাকে বোলিং দেওয়া প্রয়োজন। অনেক মুহূর্তে অনেক উইনিং ম্যাচও কিন্তু ওই মাহমুদুল রিয়াদ করেছেন, তাকে বোলিং করানো উচিত আমি যেটা মনে করি আর কি। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা মাহমুদুল্লাহ বিষয়ে কথাই বলছিলাম এবং আপনার প্রশ্নটি থেকে আমার পরের প্রশ্নটি ছিল আসলে যে মাহমুদুল রিয়াদকে কেন বোলিং দেওয়া হয় না। রুমন ভাই, আমরা এই বিষয়ে একটু কথা বলবো একটু পরে, তার আগে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হচ্ছে, আমরা তার বক্তব্য একটু ফিরে যেতে চাচ্ছি। দর্শক, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভূতে পেয়েছে বা কারো বাতাস লেগেছে বা এইভাবে নানা ধরনের তাদের উপরে নানা রকম অত্যাচারও চলতো, মানসিক অত্যাচার চলতো। আবার কোনো মায়ের যদি এই ধরনের সন্তান হতো তো পরিবারের কাছেই তাকে হেয় করা হতো যে এই ধরনের অসুস্থ সন্তান কেন জন্ম দিল, সেটাই যেন তার অপরাধ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা কারো কারো দোষে কিছু হচ্ছে না, কারণ একটা মানুষ জন্মাচ্ছে কতগুলি সমস্যা নিয়ে, কাজেটা সহানুভূতির সাথেই দেখা দরকার। কাজে আমাদের যারা মানে অটিজম বা প্রতিবন্ধী তাদেরও অধিকার আছে, তাদের অধিকার সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টি করা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, এবং তাদের যথাযথভাবে সেবা শুশ্রূষা চিকিৎসা এবং তাদেরকে তাদের জীবন যাপনের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু মূলত আমরা কাজ করি। আর অটিজমটা বিশেষ করে, এটা সত্যি কথা বলতে কি আমি নিজেও এ ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু আমার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, সাইমা হোসেন পুতুল, সে যখন এই ব্যাপারে কাজ করতে শুরু করে, সে সাইকোলজিতে পড়াশোনা করে এবং তারপর যখন সে চাকরি করতো, আমি যখন মাঝে মাঝে যেতাম তার কাছে আমেরিকায়, তার কর্মস্থলে আমি যেতাম এবং সে ঘুরে ঘুরে যে বিভিন্ন স্কুলে শিক্ষা দিত বা বিভিন্ন কাজ করতো, সেগুলি আমি ওর কাছ থেকেই জানতে পারি। কাজে আজকে যে সচেতনতা সারা বিশ্বব্যাপী, এবং আপনারা এটাও জানেন যে আমাদের আসলে বিশেষ করে অটিজমের বিষয়টা তেমন কোনো একটা সচেতনতা ছিল না, আবার সুযোগও ছিল না। এমনকি জাতিসংঘে এ বিষয়ে আমাদের প্রস্তাব উত্থাপন করতে হয়, এবং এটা সাইমাই উদ্যোগ নেয় এবং সমস্ত প্রস্তাবনা তৈরি করা থেকে শুরু করে বিভিন্নভাবে এটা প্রচারণা, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকলেই এই ব্যাপারে, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সবাইকে নিয়ে আমরা কাজ করি এবং সারা বিশ্বব্যাপী একটা সচেতনতা সৃষ্টি করা হয়। এবং এরপর জাতিসংঘে যখন এই প্রস্তাব নেওয়া হয় সাইমার উদ্যোগে, জাতিসংঘের সাধারণ পরিষদে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থসামাজিক সহায়তা বৃদ্ধি, এই শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘে পাশ হয়, এবং তখন থেকে সারা বিশ্বব্যাপী এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়েছে। আমরা 96 সালে যখন সরকারে আসি তখন থেকেই কিন্তু আমাদের বেশ কিছু উদ্যোগ নিই, কারণ স্বাধীনতার পর বাংলাদেশে যে প্রথমে 19টা জেলা ছিল, পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই উদ্যোগ নেন যে আমাদের যতগুলি মহকুমা ছিল সব মহকুমাগুলিকে তিনি জেলায় উন্নীত করেন। তখন তিনি 60টা জেলা করে দিয়ে গিয়েছিলেন। তা আমাদের এই যে পুরনো যে 19টা জেলা, প্রত্যেক জেলায় কিন্তু সমাজ কল্যাণের জন্য বিশাল বিশাল জায়গা দেওয়া আছে, এতিম শিশু, প্রতিবন্ধী বা এই ধরনের তাদের বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য, যে আমরা এখন বিভিন্ন উদ্যোগ নিচ্ছি তারই পদাঙ্ক অনুসরণ করি। আমরা প্রথমবার যখন সরকার আসি প্রতিবন্ধী ফাউন্ডেশন করে দিই, এবং সেখানে এমনকি সরকারি ছাড়াও বেসরকারি উদ্যোক্তা তাদেরকেও নানাভাবে আমরা সহযোগিতা করেছি। আমরা 2009 সরকারে আসার পর আরও বিশেষ করে উদ্যোগ নিই, কারণ এখানে সাইমা সবসময় আমাকে বোঝাতো, বলতে এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, স্বাভাবিকভাবে এ ব্যাপারটাও আরও জানতে পারি, এবং সেই সাথে সাথে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। এবং আপনারা জানেন যে এই উদ্যোগের ফলে ইতিমধ্যে যথেষ্ট কাজ আমরা করেছি। আমরা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 পাশ করেছি, এবং এখানে আমরা বিধিমালা প্রণয়নের কাজও সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আমাদের যে আইনগুলি আমরা করছি, বিশেষ করে যারা এ ধরনের অসুবিধাজনিত
কারণে ভুগছে তাদের ভবিষ্যৎটাকে সেটাও চিন্তা করতে হবে। বাবা মা যতদিন থাকেন তাদের দেখাশোনা করে, মা বিশেষ করে মা তো আর ফেলতে পারে না, কিন্তু তাদের ভবিষ্যৎটা চিন্তা করেই তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি যে একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে। সেখানে 41,50,00,000 টাকা দেওয়া হয়েছে এবং এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরও অর্থ দিতে পারেন, যাতে করে এই সমস্ত মানুষ বা শিশু যারা এই ধরনের সমস্যা ভোগে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে না যায়, তাদের সেবা দেওয়ার জন্য বা চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য নীতি প্রণয়নের কাজও হাতে নিয়েছি, কারণ এরও একটা নীতিমালা থাকা দরকার। কারণ আমাদের একটা কিছু হলে তো আবার হয়ে যায় যে সবাই তখন হয় প্রতিবন্ধী হয়ে যায়, নয় অটিজম হয়ে যায়, এরকম কিছু সমস্যা থাকে। তার জন্য আমরা যথাযথভাবে যারা অটিজমে ভুগছে বা প্রতিবন্ধিতা ভুগছে তার জন্য যথাযথভাবে সহযোগিতাটা পায়, তার জন্য একটা নীতিমালা আমরা প্রণয়ন করে যাচ্ছি। প্রতিবন্ধীদের উন্নয়ন নিশ্চিত করতে ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার চালু করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ডাটাবেস তৈরি করছি যে সমগ্র বাংলাদেশে কত অটিস্টিক মানুষ রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে। এই ডাটাবেসের মাধ্যমে ইতিমধ্যেই যে প্রতিবন্ধী শনাক্তকরণ, শুধু অটিজমই না, অন্যান্য প্রতিবন্ধীও মোট আমাদের দেশে কত, আমরা সেই তথ্য কিন্তু সংগ্রহ করেছি। ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি তা 15,10,800 প্রতিবন্ধীর তালিকা পাওয়া গেছে। কাজে সেগুলি ইতিমধ্যে আমি কথা বলেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে, বলছে এটা ওয়েবসাইটে দিয়ে দিতে। সেই সাথে এটা কিন্তু চলমান থাকবে। এই যারা প্রতিবন্ধী বা অটিজমে ভুগছে সবার একটা ডাটাবেস করা হবে, এটা আমরা রাখবো যাতে তারা আমাদের কাছ থেকে সহযোগিতাটা পেতে পারে। আপনারা জানেন যে শিক্ষাকে আমরা গুরুত্ব দিই এবং সেই শিক্ষাটা একীভূত হতে হবে। কেউ প্রতিবন্ধী বা অটিজম হলেই তাদেরকে আর সাধারণ স্কুলে ভর্তি করতে চায় না। কাজে এটা যেন না হয়, এই মানসিকতাটা দূর করতে হবে। তা যাতে একই সাথে এখানে কিছু কিছু বিশেষায়িত লাগবে সেটা আমরা করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে যদি সাধারণ স্বাভাবিক ছেলে মেয়েদের সাথে এরা মিশতে পারে তাহলে আস্তে আস্তে তারাও কিন্তু একটু চিকিৎসা একটু কাউন্সেলিং করলে ভালো হবে, বা তাদেরকে বিভিন্ন, কারণ এদেরও মেধা আছে, এদের মেধা অনেক বেশি। তারা এত সুন্দর সুন্দর ছবি আঁকে, এত সুন্দর গান করে, এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেটা দেখলে অবাক হতে হয়। আমি তো আমার যত ঈদ নববর্ষ সহ যত কার্ড আমি পাঠাই, আমি কিন্তু প্রতি বছর এই প্রতিবন্ধীদের আঁকা ছবি, অটিজম যারা তাদের অটিস্টিক চিলড্রেন তাদের আঁকা ছবি, সেইগুলি আমি গ্রহণ করি এবং সেই কার্ডই আমি সবাইকে পাঠাই। আর সেই সাথে তাদেরকে আমি ওই কার্ড শুধু বিনা পয়সায় নেই না, তাদেরকে আমি কিছু সহযোগিতা করি, সেভাবেই আমরা করে যাচ্ছি। কাজে আমি মনে করি যে সমাজের সকল শ্রেণীর মানুষেরই সহযোগিতার হাত বাড়ানো উচিত বলে আমি মনে করি। কাজে সেখানেও আমাদের শিশুরা পড়াশোনা করবে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার সময় এদের জন্য প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টার সময় বেশি দেওয়া হয়, কারণ তারা একটু ধীর থাকে, সেই জন্য তারা ওই সময়টা আমরা অতিরিক্ত দিয়ে দিই। কাজে আমরা দেখেছি যে তাদের পরীক্ষার রেজাল্ট অনেক সুস্থ ছেলে মেয়েদের থেকেও অনেক সময় ভালো হয়। আর খেলাধুলা, সেখানেও আমরা দেখেছি যে আমাদের সুস্থ যারা তারা স্পোর্টসে যা না আনতে পারে, আমাদের প্রতিবন্ধী যারা তারাই কিন্তু স্বর্ণ পদক নিয়ে আসে বাংলাদেশের জন্য। আমাদের ছেলে মেয়েদেরকে এখন থেকে শিক্ষা দেওয়া উচিত, কারণ ছোটোবেলা আদর্শ লিপিতে আমরা পড়তাম কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না। তো এই শিক্ষাটা বাবা মাকে এবং শিক্ষককে অভিভাবককে ছোটোবেলা থেকেই শেখানো উচিত। বরং যারা এই ধরনের প্রতিবন্ধী তাদেরকে যে সহযোগিতা করা উচিত, সেই মানসিকতাটা আমাদের ছেলে মেয়েদের মাঝে এখন থেকে গড়ে ওঠা একান্ত দরকার এবং সেটা ব্যবস্থা করতে হবে। আমরা ইতিমধ্যেই আমাদের যে শিক্ষা নীতিমালা আমরা গ্রহণ করেছিলাম, আপনারা জানেন যে জাতীয় শিক্ষা নীতিমালা 2010, সেখানেও কিন্তু আমরা এই ধরনের প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছি। আর ওই নীতিমালার আওতায় 62টি বিদ্যালয়ে প্রায় 8,000 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগও
করে দেওয়া হচ্ছে। আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় একটা ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস স্থাপনের কাজও চলছে। পূর্বাঞ্চলে বিশাল জায়গাও আমরা দিয়ে দিয়েছি, ইতিমধ্যে সেটা নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশুদের একীভূত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণেরও সুযোগ সৃষ্টি করা হবে। আমরা চাচ্ছি আমাদের প্রতিবন্ধীরা যাতে সহজে চলাফেরা করতে পারে। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্কুল, অফিস এবং বিভিন্ন জায়গায় র্যাম্পের ব্যবস্থা থাকবে, বিশেষ টয়লেটের ব্যবস্থা থাকবে, যাতে এই প্রতিবন্ধীদের কোনো অসুবিধা না হয়। প্রতিটি ক্ষেত্রে এটা করতে হবে। এটা আমি আবারও বলছি যে যারাই যে প্রতিষ্ঠান তৈরি করেন না কেন, সেখানে আমাদের প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য র্যাম্পের ব্যবস্থা, অথবা যেখানে যদি লিফট থাকে লিফটও থাকবে, আর যেখানে লিফট না তার জন্য বিশেষ র্যাম্প এবং বিশেষ টয়লেটের ব্যবস্থা এবং তাদের কিছু জায়গা বিশ্রামের ব্যবস্থা যেন অবশ্যই থাকে, এটা গুরুত্বের সাথে করতে হবে। আমরা যে প্রতিবন্ধীদের ইতিমধ্যে আমরা ডাটাবেস তৈরি করছি, আমরা তাদেরকে বিশেষ করে যারা একেবারে গরিব এবং দুস্থ পরিবারগুলি আছে তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে সাহায্য দিচ্ছি। প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছি, আর প্রতিবন্ধী শিক্ষার্থী যারা তাদেরকেও কিন্তু আমরা বিশেষ ভাতা দিচ্ছি। তাদের মানে বৃত্তি উপবৃত্তি ছাড়াও বিশেষ ভাতা দেওয়া হচ্ছে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের জন্য। আমাদের যেটা লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলেরকে একযোগেই চলতে হবে। বাংলা একাডেমি ইতিমধ্যে আপনারা জানেন আমরা যেমন বই দিই বিনা পয়সায়, সেখানে যেমন ব্রেইল অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পাঠ্য বই আমরা দেওয়া শুরু করেছি। দর্শক, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার বক্তব্য শুনছিলাম। উই লাভ স্পোর্টসের পর্যায়ে নিব ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও অনেক কথা হচ্ছে রোমান ভাইয়ের সাথে। আমরা শীর্ষ বিষয়ে আলোচনা করব, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। দেখছেন উই লাভ স্পোর্টস। আমরা আলোচনা করছি বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিয়ে, কথা বলছি টি-20 সিরিজে কেমন হতে পারে আমাদের সম্ভাবনাগুলো। আমাদের সাথে আলোচনায় আজকে যুক্ত আছেন কালের কণ্ঠে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। নোমান ভাই, আমরা বিরতির আগে যে প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম যে মাহমুদুল রিয়াদকে কেন বোলিং দেওয়া হলো না, আসলে আমরা দেখেছি উনি প্রথম ওয়ানডেতে সুযোগ পাননি, দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পাননি, তৃতীয় ওয়ানডেতে কালকে তিনি বোলিং করলেন 1 ওভার মাত্র 5 রান দিয়েছেন। তো আসলে মাহমুদুল রিয়াদের বোলিং প্রতিভার প্রতি একটু অবিচার হচ্ছে না? অবিচার হয়েছে, আমি বলবো একটু আন্ডার ইউজ তাকে করা হচ্ছে। মাশরাফি আমাদের ন্যাশনাল টিমের যে ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন, তাকে আরেকটু বেশি ইউজ করতে পারেন। সেটা আপনি এই সিরিজের কথা বলেন, আমি শুধু এই সিরিজ কথা বলবো না, আমি গত 3টা সিরিজের দিকে যদি আপনি তাকান তাহলে কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচের মধ্যে উনি মাত্র 1 ম্যাচে বোলিং করেছেন 3 ওভার। ইংল্যান্ডের সঙ্গে সিরিজে 3 ম্যাচের মধ্যে 1 ম্যাচে বোলিং করেছেন 3 ওভার। নিউজিল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের মধ্যে 1 ম্যাচে বোলিং করেছেন 1 ওভার। শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচে 1 ম্যাচ বোলিং করেছেন 1 ওভার। সো 4টা সিরিজের 12টা ওয়ানডের মধ্যে তিনি মাত্র 8 ওভার বোলিং করেছেন। ওয়ারেজ এই 4টা সিরিজের মানে 2টো সিরিজ পরে আবার 2টো সিরিজ হলো, মাঝখানে যে বিপিএলটা হলো সেখানে কিন্তু আমরা দেখেছি যে 2টো ম্যাচ উনি সিঙ্গেল হ্যান্ডেডলি জিতেছেন লাস্ট ওভার বোলিং করে, রেগুলারলি বোলিং করেছেন। এবং রিয়াদ কিন্তু আগে কিন্তু ন্যাশনাল টিমে রেগুলার বোলিং করতেন, তার 70 অড উইকেটও রয়েছে ন্যাশনাল টিমে। অবশ্যই রিয়াদ অনেক বেশি আন্ডার ইউজ। তাকে অপোনেন্ট যখন, এমন না যে আমরা কিন্তু অপোনেন্টকে 100 রান 120 রান বা 200-220 রানে অল আউট করে দিচ্ছি, তা কিন্তু অপোনেন্ট কিন্তু বড় বড় রান করছেন। সো তারপরেও কেন আসলে একটু আন্ডার ইউজ করা। আর আমি আরেকটু সারপ্রাইজড এই কারণে যে এই একই রকম খারাপ অবস্থা মেন্টালি বলেন, তার ব্যাটে রান ছিল না, নাসির হোসেনের ক্ষেত্রে ছিল। এবং নাসিরকে কিন্তু মাশরাফি ওই সময় অনেক বেশি ইউজ করেছেন, ইউজ করে এবং মাশরাফি আমাদেরকে বলেছেন যে নাসিরকে বোলিংটাকে ইউজ করিয়ে আমরা বোলিংয়ের কনফিডেন্সটা ব্যাটিংয়ে নিতে চাচ্ছি। নাসির তার প্রথম ক্যারিয়ারে 41টা ওয়ানডের মধ্যে 20টাতে মাত্র বোলিং করেছেন, সব 1 ওভার 2 ওভার করে, এবং ওই 41 ওয়ানডেতে তার ছিল 3 উইকেট। মাশরাফি ক্যাপ্টেন হওয়ার পর 2014-এ মাশরাফি জিম্বাবুয়ের সাথে সিরিজে ক্যাপ্টেন হলেন। এরপরে নাসির 17টা ওয়ানডে খেলেছে, সেখানে তার 18টা উইকেট। সো ওই এবং পাওয়ার প্লেতে রেগুলার তাকে বোলিং করানো হয়েছে, তাকে কিন্তু 8 ওভার 9 ওভার 10 ওভার বোলিং করানো হয়েছে, এবং সেই বোলিংয়ের কনফিডেন্সটা তিনি বলেছেন যে ব্যাটিং আনার চেষ্টা করেছেন। সো রিয়াদ যেহেতু এই সিরিজের আগে রিয়াদের যেহেতু এক ধরনের একটা, আপনি আগেই বলেছেন যে মহানাটকীয়তা, অনেক রকম জল ঘোলা করে তারপরে টিমে এসেছেন, খেলছেন,
আমি আশা করেছিলাম যে আরেকটু বেশি ইউজ করা হবে। স্পেশালি আপনি যদি লাস্ট দুটো ম্যাচে দেখেন, লাস্ট দুটো ম্যাচে ওরা কিন্তু করেছে একটা 300 প্লাস করেছে, কালকে 280 করেছে, আরেকটু বেশি আমি আশা করেছিলাম। ধন্যবাদ নোমান ভাই। আমরা ওয়ান ডে সিরিজ নিয়ে অনেক কথা বলছি, আসলে কথা তো শেষ হওয়ার অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে। তার আগে ইমার্জিং কাপে আসলে বাংলাদেশের সফর গতকালই শেষ হয়ে গেল, শ্রীলঙ্কার কাছে হেরে, ওইখানেও হার এখানেও হার। তো আমাদের চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ, আমরা ওর সাথে একটু কথা বলে আসি কী কী ঘটলো। দর্শক, চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী মীর রায়হান মাসুদ, আমরা সরাসরি চলেছি তার কাছে, জানতে চাচ্ছি ইমার্জিং কাপে কি দেখলেন উনি এই কয়েকদিনে। রায়হান। পার্থ এবং নোমান ভাই দুজনকে বলছি, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে কলম্বোতে ম্যাচটি হয়েছিল সেটিতে হারা কিন্তু খুবই দুঃখজনক, কিন্তু চট্টগ্রামে ইমার্জিং কাপের দৃশ্যপট কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ ইমার্জিং কাপ কিন্তু ইমার্জিং প্লেয়ারদের জন্য কনফিডেন্স বিল্ড আপ লেভেল তৈরি করার জন্য, যা মমিনুল এবং নাসিরদের জন্য একটু কনফিডেন্স বাড়ানো, কিন্তু অন্যান্য যারা প্লেয়ার আছে যারা একটু জুনিয়র আছে তাদের জন্য তাদের নিজেদের একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা, একটা জাতীয় টুর্নামেন্ট, একটা এশিয়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করা, এটা তাদের জন্য অনেকটা বড় ব্যাপার। সেখানে জয় পরাজয়টা কিন্তু অতটা মুখ্য নয়। বাংলাদেশ হেরে গিয়েছে কালকে শ্রীলঙ্কার কাছে। আমরা যারা কক্সবাজার থেকে চট্টগ্রামে ট্রাভেল করে এসেছি, আমাদের জার্নিটা কষ্টদায়ক ছিল, তবুও আমরা চেয়েছি যে বাংলাদেশ যাতে জিতুক। তাও কিন্তু বাংলাদেশ হারার পরও আমরা মনে করি যে একটু হলেও প্রাপ্তি আছে, যে প্রাপ্তি অপ্রাপ্তির যে হিসেব নিকেশের কথা আজকে আমরা একটু আলোচনা করবো। আমার সাথে একজন আছেন, তিনি চ্যানেল আই অনলাইনের রিপোর্টার সাজ্জাদ খান। তার কাছে আমরা জিজ্ঞেস করবো বাংলাদেশের এই যে সিরিজ বা টুর্নামেন্ট যাই বলুন না কেন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের প্লেয়ারদের প্রাপ্তি কি? সাজ্জাদ ভাই, মুমিনুলরা বেশ ভালো পারফর্ম করেছেন, নাসির বেশ ভালো পারফর্ম করেছেন, মিথুন ভালো পারফর্ম করেছেন, কিন্তু আমরা যাদের দেখে তাকিয়ে আছি ভবিষ্যতে যারা আমাদের পক্ষে ওয়ার্ল্ড কাপ খেলবেন, সাইফ হাসান বলেন বা আরো অনেক ব্যাটসম্যান আছেন, ইয়াসির আলী, তাদের পারফরমেন্স নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট বা আমাদের প্রাপ্তিটা কি এই টুর্নামেন্ট থেকে? উদীয়মান যে সমস্ত প্লেয়াররা ছিল তাদের মধ্যে কয়েকজন রান পেয়েছে, কয়েকজন পায়নি। যারা রান পেয়েছে তারা মোটামুটি নিয়মিতভাবে রান পেয়েছে, এবং যারা পায়নি তারা রানই পায়নি। আফিফ, আজমির, এদের উপর অনেক প্রত্যাশা ছিল, এরা রান পায়নি, কিন্তু সাইফ হাসান রান পেয়েছে। মোটামুটি পারফরমেন্স হয়েছে। 3-4টা ম্যাচ দেখে আসলে মানে হতাশা বা অনেক কিছু প্রাপ্তিদায়ক হবে না জিনিসটা। এদের সুযোগ দিতে হবে, এরা আরও খেলবে। ইমার্জিং কাপ এসিসির চেয়ারম্যান সুলতান রানা বলেছেন ইমার্জিং কাপ নিয়মিতভাবেই হবে। তো এভাবে আসলে জিনিসটা আগাবে। মানে তরুণরা অত রান পায়নি বা বল হাতে অনেক উইকেট পায়নি, এজন্য আমি আক্ষেপের কিছু দেখছি না। ফাইনাল খেলতে পারিনি, এটা হয়তো একটি আক্ষেপ। সবাই প্রত্যাশা করেছিল ঘরের মাঠে ইমার্জিং কাপের আসর, বাংলাদেশ ফাইনাল খেলবে, ট্রফিটা নেবে, সেটা হয়তো পারেনি, সেই আক্ষেপটা আছে। তারপরও সিনিয়র 4জন প্লেয়ার ছিল ন্যাশনাল টিমের, তাদের সাথে উদীয়মান প্লেয়ারদের খেলা, একটা কম্বিনেশন তৈরি হওয়া, এটা আমি মনে করি দুর্দান্ত পজিটিভ একটা দিক। এবং সামনে এই যেটুকু ভুলভ্রান্তি ছিল সামনে ওরা কাটিয়ে নেবে। মমিনুল হক বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের যে ক্যাপ্টেন্সি করেছেন, সেও বলেছেন যে এই জিনিসটা কাটিয়ে নেবে সামনে। এটা দারুণ একটা শিক্ষা হবে ভবিষ্যতে উদীয়মান প্লেয়ারদের জন্য। আমার আরেকটা ব্যাপার ছিল যে এই যে সাইফুদ্দিন গতকাল কিন্তু টি-20 দলে যোগ দিয়েছেন, আজকে কিন্তু তিনি রওনা দিবেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে। টি-20 স্কোয়াডে সাইফুদ্দিনকে ইমার্জিং কাপ থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে। ইমার্জিং কাপের গুরুত্বটা কিন্তু এখানে অনেকটা প্রকাশ পায়। আপনার কাছে একটু প্রশ্ন আছে যে রাহাতুল ফেরদৌস জাভেদের মতো বোলার আছেন, নাসুমের মতো বোলার আছেন, যারা পাইপলাইনে অনেক দিন ধরে আছেন। নাসুম কিন্তু অনূর্ধ্ব 23-এ, অনূর্ধ্ব 19-এ ওয়েস্ট ইন্ডিজে খেলে আসেন। রাহাতুল ফেরদৌস জাভেদও কিন্তু অনেকদিন ধরে তিনি কিন্তু বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগ যেটা, সেখানে তিনি খেলেছেন, বেশ ভালো খেলেছেন। আপনার কি মনে হয় এই যে এই বোলারদের উপর আমরা সামনের দিনগুলোতে কতটুকু ভরসা রাখতে পারবো? যখন রুবেল, তাসকিন, মাশরাফির মতো বোলাররা থাকবেন না, তখন আমরা এদের উপর কতটুকু ভরসা রাখতে পারবো? সাইফুদ্দিনের উপরে কিন্তু একটা ফোকাস নির্বাচকদের ছিল। তাকে একটা বার্তা দেওয়া হয়েছিল, তুমি যদি ইমার্জিং কাপে ভালো করো তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে। শ্রীলঙ্কায় প্র্যাকটিস ম্যাচেও কিন্তু আবুল হাসান রাজু এবং সাইফুদ্দিনকে নেওয়া হয়েছিল। সাইফুদ্দিন 4টা ম্যাচই ভালো করেছে, মানে ব্যাটিংও ভালো করেছে এবং বল হাতেও ভালো করেছে, কয়েকটা ব্রেক থ্রু এনে দিয়েছিল গুরুত্বপূর্ণ সময়ে। তো এটা থেকেই সাইফুদ্দিন যাচ্ছে আজকে শ্রীলঙ্কা টি-20 দলে। আর বাকি যাদের কথা বললেন তাদের আপস অ্যান্ড ডাউন ছিল, কিন্তু ধারাবাহিক ছিল সাইফুদ্দিন। তো সে ডিজার্ভ করে খেলার, এবং নির্বাচকরা সেটাই বলেছেন। ভবিষ্যতে আয়ারল্যান্ড ট্যুর আছে আমাদের, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে ইংল্যান্ডের। তো সেই দিক থেকে একটা পেস অলরাউন্ডারের প্রতি চোখ ছিল এবং সেটা পিক করে নিয়েছে নির্বাচকরা। সেদিক থেকে আমি মনে করি দারুণ একটা ইমার্জিং কাপের সাকসেস বলবো আমি সাইফুদ্দিনকে পিক করা। পার্থ, আপনারা শুনছিলেন যে ইমার্জিং কাপের একটু বিশ্লেষণ করছিলাম আমরা। ইমার্জিং কাপ অতটা সফল হয়নি বাংলাদেশের জন্য, কিন্তু ওভারঅল ইমার্জিং কাপ আমাদের জন্য বেশ ফলপ্রসূ হবে ভবিষ্যতের জন্য। পার্থ। ধন্যবাদ রায়হান আপনাকে।
নোমান ভাই আসলে ওখানে ওয়ানডে সিরিজ হার পাশে এখানে হচ্ছে আমাদের ইমার্জিং কাপটা হাতছাড়া হয়ে গেল। তো ইমার্জিং কাপ নিয়ে আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে, তবে তার একটা ছোট বিরতি নিতে হবে। দর্শক, উই লাভ স্পোর্টস নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আপনারা দেখছেন লাভ স্পোর্টস। আমরা কথা বলছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার চলমান সিরিজ নিয়ে। নোমান ভাই, ইমার্জিং কাপ নিয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম আমাদের সহকর্মী রায়হানের সাথে। তো তিনি বলেন যে আসলে সিনিয়রদের যে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে ইমার্জিং কাপে আমাদের দল গোছানো হয়েছিল, যেভাবে সাজানো হয়েছিল, সাথে উদীয়মান খেলোয়াড় তুলে আনার জন্য যেভাবে আমরা দল সাজিয়েছিলাম, আসলে সেটা কিন্তু অনেকখানি পূরণ হয়নি। তো আপনি কি দেখছেন ইমার্জিং কাপে বাংলাদেশের এই সময়টাকে নিয়ে? টুর্নামেন্টের নামই হচ্ছে ইমার্জিং কাপ, তো বুঝতে পারছেন এটা ইমার্জিং প্লেয়ারদের জন্য। সো প্রতিষ্ঠিত যারা প্লেয়ার রয়েছেন 4 জন হচ্ছে গিয়ে 23-র উপরে তারা খেলতে পারবেন। সেখানে আমাদের নাসির হয়তো একটা ম্যাচে সেঞ্চুরি করেছে, মমিনুল রান করেছে বা মিঠুনও রান করেছে। তো ইমার্জিং যারা প্লেয়ার তারা কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেন। রায়হান যেটা রাইটলি পয়েন্ট আউট করেছেন, সে আফিফের কথা বলেন, আজমিরের কথা বলেন, শান্তর কথা বলেন, সাইফও একটা ম্যাচ ভালো খেলেছে কিন্তু খুব একটা ভালো খেলতে পারেননি। সো তাদের জন্য এটা ছিল অনেক বড় প্ল্যাটফর্ম। মমিনুল কিংবা নাসিরের জন্য বা মিথুনের জন্য কিন্তু এটা অত বড় প্ল্যাটফর্ম না, কারণ তারা এর চেয়ে বড় প্ল্যাটফর্মে তারা খেলে এসছেন। সো তাদের উপরে ফোকাসটা ছিল, ইমার্জিং প্লেয়ারদের উপরে। সেই জায়গায় আমাদের প্রত্যাশাটা আসলে পূরণ হয়নি, কারণ ঘরের মাটিতে যখন খেলা আপনার অবশ্যই এটা ফাইনালটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আপনার খেলতে হবে। যেমন ফুটবল, যেমন স্ট্রাইকারদের বলা হয় যে অ্যাটলিস্ট সুযোগ পেলে বলটা যেন ওই 3 কাঠির মাঝখানে রাখতে হবে, বার পোস্টের মধ্যে রাখতে হবে, তারপর গোল হোক বা না হোক। সো এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাটলিস্ট ফাইনাল খেলতে হবে। তারপরে কোনো একটা দিন খারাপ করলাম, কোনো একটা কারণে অপোনেন্ট জিতে গেলো, সেটা অন্য জিনিস। কিন্তু আসলে আমাদের জন্য গতকালকে একটা দুঃখজনক দিনই ছিল। শ্রীলঙ্কা মানে ওপর ভারত মহাসাগরের ওদিকে বলেন এদিকে বলেন সব জায়গাতেই শ্রীলঙ্কাই আসলে আমাদের। তো আসলে ইমার্জিং কাপ নিয়ে আমাদের হতাশাই থেকে গেল এই পর্যায়ে। তো আমরা যদি টি-20 স্কোয়াডের দিকে তাকাই বাংলাদেশের, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বড় চমক যেটা আমার কাছে লেগেছে, রুবেলকে বাদ দেওয়া হলো এবং রুবেলের পরিবর্তে শুভাশিস আছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে ভাইয়া, যে আসলে কেমন লাগলো আমাদের স্কোয়াডটা? না, রুবেলের বাদ দেওয়াটা আমার কাছে খুব একটা চমক না, কারণ রুবেল আপনি দেখেন রুবেল শ্রীলঙ্কাতে কিন্তু পুরো টেস্ট সিরিজটা ছিলেন, 2টো টেস্টই খেলেননি। ওয়ানডে সিরিজ পুরোটা ছিলেন, 3টে ওয়ানডের একটাও খেলেননি। সো টি-20তে তিনি থাকলেও হয়তো খেলতেন না, মানে বোঝাই যাচ্ছে যে তিনি পরিকল্পনায় নেই। সো পরিকল্পনা যখন না থাকবে তখন হয়তো আরও একজনকে সুযোগ দেওয়া। এখন আমাদের ওয়ানডে স্কোয়াড ছিল শেষ পর্যন্ত যে 17 জনে দাঁড়িয়েছে, কিন্তু আমরা ওই একই সেম 11 নিয়ে 3 ম্যাচে খেলেছি। সো 6 জন কিন্তু আমাদের 3টা ম্যাচে আনইউজ ছিল। আমাদের টি-20 আমাদের স্ট্রংগেস্ট ফরম্যাট না, এটা মানে উই হ্যাভ টু অ্যাডমিট যে আমাদের আসলে আমরা সবচেয়ে ভালো খেলি ওয়ানডে। তারপর হচ্ছে কি টি-20 আর টেস্ট হচ্ছে গিয়ে এখন মোটামুটি কাছাকাছি হয়তো আছে, টেস্টের চেয়ে হয়তো টি-20 একটু ভালো খেলি। কিন্তু আপনি দেখেন যে আমাদের লাস্ট কিছু ম্যাচে কিন্তু আমাদের টি-20 পারফরমেন্স খুব খারাপ। আমরা গত এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি বা আমরা পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেললাম। কিন্তু এরপরে দেখেন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে যে ওখানে ওই ইয়েতে শুধু প্রিলিমিনারি ম্যাচে কিন্তু আমরা ওমানকে হারিয়েছি, নেদারল্যান্ডসকে হারিয়েছি, কিন্তু প্রপারে যে মানে মূল টুর্নামেন্টে গিয়ে কিন্তু আমরা 4টে ম্যাচ হেরেছি। পাকিস্তানের কাছে হেরেছি, অস্ট্রেলিয়ার কাছে হেরেছি, ইন্ডিয়ার কাছে হেরেছি, নিউজিল্যান্ডের কাছে হেরেছি। এরপর নিউজিল্যান্ড যে আমরা টি-20 সিরিজ খেলে আমরা 3টা ম্যাচই হেরলাম। তার মানে হচ্ছে কি আমরা টি-20 সিরিজটা শুরু করবো আমাদের পেছনে টি-20তে 7টা পরাজয় নিয়ে। সো এখান থেকে কিন্তু আসলে কামব্যাক করাটা কঠিন হবে। এবং বাংলাদেশ টিম, আমার আবার আসার জায়গাটা হচ্ছে কি, বাংলাদেশ টিমের কাছে যখন এক্সপেকটেশন থাকে না তখন বাংলাদেশ টিম ভালো করে। যেমন বাংলাদেশ প্রথম টেস্ট ভালো করার পর আমরা কিন্তু খুব এক্সপেকটেশন ছিল না যে সেকেন্ড টেস্ট বাংলাদেশ জিতে যাবে, বাংলাদেশ জিতে গেছে। আবার প্রথম ওয়ানডে ওর ধারবে কিন্তু প্রথম ওয়ানডে জিতলো, এবং আমাদের কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিল যে সেকেন্ড ম্যাচও আমরা জিতে যাচ্ছি এবং আমরা সিরিজ জিতে যাচ্ছি। আমরা কিন্তু ওইখানে যে হেরে গেলাম, সে কারণে আমাদের টি-20তে আমাদের আসার জায়গাটা রয়েছে। আমার আসলে ওয়ানডে সিরিজটা জিততে পারলে এটা আমাদের জন্য একটা ট্রিমেন্ডাস ব্যাপার হতো। আমার আসার একটা জায়গা ছিল যে আমরা এর আগে 18টা সিরিজে আমরা ওয়ানডে সিরিজের ফার্স্ট ম্যাচ জিতলে এর মধ্যে 16টা সিরিজে কিন্তু আমরা জিতেছিলাম। আউট অফ 18 আমরা 16 সিরিজ জিতেছিলাম, যেই সিরিজের আমরা প্রথম ম্যাচ জিতেছি। দুটো শুধু ব্যতিক্রম ছিল, 2008-এ নিউজিল্যান্ডের সঙ্গে, 2013-এ জিম্বাবুয়ের সঙ্গে। কিন্তু এইখানে আমরা আসলে সিরিজটা জিততে পারলাম না। আর একটা সিরিজ জেতা, হোমে আমরা লাস্ট 6টা সিরিজ জিতেছি, কিন্তু অ্যাওয়েতে সিরিজ জেতার কিন্তু ওইটার গুরুত্বটা আরও অন্যরকম। তো সেটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে দিত। ধন্যবাদ নোমান ভাই। আসলে আমরাও চাই যে টি-20 দুটো রয়েছে, দুটোতে বাংলাদেশ কিছু করে দেখাক। আসলে আনন্দের উপলক্ষ যখন আমাদের টাইগার এনে দেয় তখন কিন্তু আসলে ভালো লাগার সীমাটা অনেক উপরে চলে যায়। এক্স্যাক্টলি। আসলে কথা বলে অনেক কিছু ছিল, কারণ আপনার সাথে কথা বলতে বসলে অনেক কিছু নিয়ে আসলে প্রশ্ন আসে, অনেক কিছু জানাও যায়। তো আপাতত আজকে আর হচ্ছে না, পরবর্তী অবশ্যই আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।
দর্শক, এই ছিল আজকে আমাদের উই লাভ স্পোর্টসের আয়োজন। আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার চলমান সিরিজ নিয়ে, কেমন হতে পারে আমাদের টি-20 স্কোয়াড। আমাদের সাথে দর্শকরা যুক্ত ছিলেন, দর্শকরা প্রশ্ন করেছেন এবং যারা প্রশ্ন করার সুযোগ পাননি হতাশ হবেন না, আগামীকালও আমরা এই সময়ে আসবো এবং আপনাদের প্রশ্ন আমরা নিব। তো এই ছিল আজকের আয়োজন, সবাই ভালো থাকুন।